আগের দিন আমরা আলোচনা করেছিলাম বোস থিওরি এবং সোমারফিল্ড মডিফিকেশন এবং বোস থিওরি অনুযায়ী কি করে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ধারণা পাই এবং সেটা থেকে কি করে আমরা একটা ইলেকট্রনের এনার্জি বা তার ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস সেটার আইডিয়া পেতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে সোমারফিল্ড মডিফিকেশন অনুযায়ী সেখানে কি করে আমরা শেপ অফ দ্য অরবিট সেটাকে ডিটারমাইন করতে পারি এবং সেখান থেকে আমরা টোটাল দুটো কোয়ান্টাম নাম্বার পেয়েছিলাম বা কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পেয়েছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কিন্তু আমাদের এই যাবতীয় আলোচনায় রেস্ট্রিক্টেড ছিল ইন টু ডাইমেনশনাল অ্যাটম মডেল, কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি দ্য অ্যাটমিক সিস্টেম ইজ থ্রি ডাইমেনশনাল। সো আজ আমরা আমাদের আলোচনাকে এক্সটেন্ড করব ইন থ্রি ডাইমেনশনাল অ্যাটম মডেল এবং দেখব যে সেখানে আর কোন কোন কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন একটা ইলেকট্রনের অবস্থা ইনসাইড অ্যান অ্যাটম তাকে কমপ্লিটলি ডিসক্রাইব করার জন্য, এবং কিভাবেই বা সেই idea of those quantum number that appears in the atomic structure. এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে একটা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে একটা সিঙ্গেল ইলেকট্রনের যে মোশন সেটা কনফাইন্ড ইন 2 degrees of freedom। কিন্তু এই স্পেশাল কেস অফ ইলেকট্রনিক অরবিটে সেখানে আমরা তিনটে কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পেয়েছিলাম, এন, এন থিটা এবং এনআর, যার মধ্যে দুটোর আইডিয়া থেকে আমরা একটা ইলেকট্রনের অবস্থা সম্বন্ধে তার এনার্জি স্টেট সম্বন্ধে ধারণা করতে পারছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাটমিক মডেল হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তাহলে 3 degrees of ফ্রিডমের ক্ষেত্রে উইলসন সোমারফিল্ড কোয়ান্টাম কন্ডিশন অনুযায়ী তিনটে কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন একটা ইলেকট্রনের অবস্থাকে সম্পূর্ণভাবে ডিসক্রাইব করার জন্য, যেটা আমাদের এই দুটো কোয়ান্টাম নাম্বার দিয়ে করা সম্ভব নয়। যদিও আমরা দেখব যে এই থার্ড কোয়ান্টাম নাম্বারের ইন্ট্রোডাকশনের ফলেও কিন্তু একটা অরবিটের সাইজ বা শেপ, যেটা আমরা বোর সোমারফিল্ড মডেল থেকে পেয়েছিলাম, সেটা কিন্তু চেঞ্জ হলো না। শুধুমাত্র এই অরবিটগুলোর ওরিয়েন্টেশন ইন স্পেস উইথ রেসপেক্ট টু সাম স্পেসিফাইড ডাইরেকশন কেবলমাত্র সেটা ডিটারমাইন করা সম্ভব হলো। এখন ইন স্পেস কোনো একটা অরবিটের ডাইরেকশন যদি আমাদেরকে স্পেসিফাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা অ্যাক্সিসকে চুজ করতে হবে যার সাপেক্ষে আমরা তার ওরিয়েন্টেশনকে ডেসক্রাইব করতে পারবো। কিন্তু যদিও আমাদের কাছে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস রয়েছে, কিন্তু এই তিনটে অ্যাক্সিসের কোনটাকে এক্স অ্যাক্সিস, কোনটাকে ওয়াই অ্যাক্সিস বা কোনটাকে জেড অ্যাক্সিস বলবো তার কোনো স্পেসিফাইড ডাইরেকশন নেই। আমরা কনভেনশনালি একটাকে এক্স, একটাকে ওয়াই বা একটাকে জেড বলি, কিন্তু কোনটাকে এক্স বা কোনটাকে ওয়াই বা কোনটাকে জেড বলবো সেটা কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা নেই। তো তার জন্য আমাদের সেইখানে প্রথমে প্রয়োজন যে স্পেসে একটা ফিক্স অ্যাক্সিস কে একটা ডিসক্রাইব করা, যার সাপেক্ষে আমরা অরবিটের ওরিয়েন্টেশনকে বোঝাতে পারবো। সেই কারণে আমরা ধরে নিই যে আমরা একটা অ্যাটমকে প্লেস করছি ইন অ্যান ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এইচ, এবং এইচটা আমাদের ছবিতে আমরা যেরকমভাবে দেখিয়েছি যে এইচটা অ্যাপ্লাই করা হয়েছে অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, এবং যে ইলেকট্রনটা যে অরবিটে রোটেট করছে সেই প্লেনের যে রেসপেক্টে আমরা যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেটা এই এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এইচ এর সাপেক্ষে একটা আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে। এখন এই যে অরবিট যেটাকে আমরা কনসিডার করছি, যে অরবিটে ইলেকট্রনটা রোটেট করছে, সেই ইলেকট্রনের পজিশন বোঝানোর জন্য আমাদের তিনটে কোঅর্ডিনেট দরকার, আর, থিটা এবং ফাই, যেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আরো পরিষ্কারভাবে আর, থিটা এবং ফাই অ্যাঙ্গেলটা বোঝার জন্য আমাদের পরের ছবিটা আরেকটু ক্লিয়ারলি হেল্প করতে পারে, যেখান থেকে আমরা কোনটাকে আর, কোনটাকে থিটা এবং কোনটাকে ফাই বোঝাচ্ছি সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাপ্লাইড ফিল্ড আমরা দেখতে পাবো
যে প্লেন অফ দ্য অরবিট অ্যাকচুয়ালি প্রিসেসেস অ্যাবাউট দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এইচ, ঠিক যেভাবে ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা লাট্টু সেটা তার অ্যাক্সিসের চারিদিকে রোটেট করে, এবং পি সাই দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর সেটা এই ভার্টিক্যাল অ্যাক্সিস এইচ এর সাপেক্ষে একটা কোণ তৈরি করবে। এখন কোয়ান্টাম কন্ডিশন ইমপ্লাইজ দ্যাট দ্য অরবিট ইজ স্পেস কোয়ান্টাইজড, দ্যাট ইজ আলফা টেক্স অনলি সার্টেন ডিসক্রিট ভ্যালুস। তার মানে হচ্ছে যে অরবিটের সাপেক্ষে যে ইলেকট্রনটা যে সার্কুলার অরবিটে রোটেট করছে তার সাপেক্ষে যে নর্মালটা আমরা ড্র করেছি, সেই নর্মালটা এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যে কোণটা তৈরি করেছে সেটা কেবলমাত্র কতগুলো ডিসক্রিট ভ্যালুই অ্যাডাপ্ট করতে পারবে, যে কোনো ভ্যালু অ্যাডাপ্ট করতে পারবে না। এবং যখনই সেই ভ্যালুটা ডিসক্রিট হয়ে যাবে, অবভিয়াসলি ইলেকট্রনিক অরবিটের ওরিয়েন্টেশন উইথ রেসপেক্ট টু দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সেটাও কতগুলো কেবলমাত্র ডিসক্রিট প্লেনেই থাকতে পারবে আর ডিসক্রিট অ্যাঙ্গেলেই থাকতে পারবে। এখন সেটা কিভাবে করবো সেটা আমরা এর পরে দেখবো, কিন্তু আপাতত ফর টাইম বিং আমরা ধরে নিই যে আলফা অনলি টেক্স সার্টেন ডিসক্রিট অরবিট। তার মানে এইখানে অ্যাকচুয়ালি এমএল or magnetic quantum restrict the orientation of the orbit in space. এখন যদি আমরা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এইচ সেটাকে গ্র্যাজুয়ালি জিরো করে দিই, তাহলেও আমরা দেখব যে আলফা রিমেন্স কনস্ট্যান্ট, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ। কেবলমাত্র যে রেটে পি সাই অর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর প্রিসেস করছে অ্যাবাউট দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিস সেটা রিডিউসেস টু জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর পি সাই কেবলমাত্র কতগুলো ডিসক্রিট সেট অফ ওরিয়েন্টেশন অ্যাডাপ্ট করতে পারে ইন স্পেস, যদিও এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ আইডেন্টিক্যাল দ্যাট ইজ অবটেন্ড বাই কোয়ান্টাইজিং দ্য ফিল্ড ফ্রি অ্যাটম। এখন থ্রি ডাইমেনশনাল অ্যাটম মডেলের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাকর্ডিং টু পোলার কোঅর্ডিনেটস একটা ইলেকট্রনের পজিশন দ্যাট ইজ গিভেন বাই আর, থিটা এবং ফাই। এখন এখানে আমরা দেখতে পাবো যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা আমরা টু ডাইমেনশনাল অ্যাটমের ক্ষেত্রে, টু ডাইমেনশনাল অ্যাটম মডেলের ক্ষেত্রে, দ্যাট মিনস বোর সোমারফিল্ড মডেলের ক্ষেত্রে আমরা যা পেয়েছিলাম এখানেও ঠিক তাই থাকবে, অনলি দ্য কাইনেটিক এনার্জি ইজ ডিফারেন্ট ইন দিস কেস। তাহলে আগের বোর সোমারফিল্ড মডেলের ক্ষেত্রে যে দুটো কোয়ান্টাম কন্ডিশন ছিল তার সঙ্গে এখানে আরো একটা কোয়ান্টাম কন্ডিশন অ্যাড হবে। আগের ক্ষেত্রে ছিল আমাদের সাইক্লিক ইন্টিগ্রাল পি আর ডি আর ইজ ইকুয়াল টু এন আর এইচ এবং সাইক্লিক ইন্টিগ্রাল পি থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু এন থিটা এইচ। এখানে তার সঙ্গে আরো একটা কোয়ান্টাম কন্ডিশন অ্যাড হচ্ছে, দ্যাট ইজ সাইক্লিক ইন্টিগ্রাল পি ফাই ডি ফাই ইজ ইকুয়াল টু এম এল ইন্টু এইচ। এই অবস্থায় একটা ইলেকট্রনের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পি সাই যেহেতু কনস্ট্যান্ট, ফলত এর প্রজেকশন অ্যালং দ্য অ্যাক্সিস, যে অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ অ্যাপ্লাই করা হয়েছে সেই বরাবর এর প্রজেকশন পি ফাই সেটাও কনস্ট্যান্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে পি ফাই ইজ ইকাল টু পি সাই ইন্টু কস আলফা, যেখানে আলফা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ফাই অ্যান্ড পি সাই। তাহলে কস আলফা ইজ ইকাল টু অ্যাকচুয়ালি পি ফাই বাই পি সাই বা এম এল বাই এন থিটা। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে নাম্বার অফ পসিবল এম এল ভ্যালু ইজ লিমিটেড বাই দ্য ভ্যালু অফ এন থিটা অর এল, যেখানে এল হচ্ছে এন থিটা মাইনাস ওয়ান। এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো যে আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করি তখন তো বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অ্যাটমিক থিওরি, তার থিওরিটা প্রপোজ করা হয়েছে, তার বিভিন্ন মডেল আমরা এসছে, ফলত বিভিন্ন সময় এই যে নোটেশনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমরা যেহেতু প্রত্যেকটা থিওরি আলোচনা করতে পারছি না, সেই জন্য আমাকে কন্টিনিউটি মেনটেন করার জন্য এখানে কিছু ক্ষেত্রে একই নোটেশন ইউজ করতে হয়। যেমন এন থিটা ইজ অ্যাকচুয়ালি লেটার রিপ্লেসড বাই কে অ্যান্ড দেন অ্যাকচুয়ালি ইট ইজ রিপ্লেসড বাই এল। সো এখানে যেহেতু আমরা কে এই আইডিয়াটা ইন্টারমিডিয়েট টাইমে আমরা ইন্ট্রোডিউস করিনি, সেই জন্য আমি এন থিটাটাই এখানে ইউজ করছি, হুইচ ইজ আফটার দ্য ভেক্টর অ্যাটম মডেল রিপ্লেস বাই এল। এন থিটাকে কেন এল দিয়ে রিপ্লেস করা হলো সেটা আমরা একটু পরেই দেখবো কি তার সুবিধে, কেন এল থিটা দিয়ে, কেন এন থিটাকে এল দিয়ে রিপ্লেস করা হলো। কিন্তু এটুকুনি আমাদের কাছে ক্লিয়ার যে এম এল এর ভ্যালু সেটা এন থিটার ওপর বা এল এর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এল এর ভ্যালু যেহেতু
0 1 এইরকম হতে পারে, দ্যাট মিনস n-1। তাহলে সেক্ষেত্রে ml তার ভ্যালু হতে পারে 0 ±1, অথবা এল এর ভ্যালু যদি 0 1 বা 2 হয় তাহলে সেক্ষেত্রে ml এর ভ্যালু হতে পারে 0 ±1 বা ±2। একটা জিনিস এখানে একটুখানি মনে রাখা ভালো যে ইনিশিয়ালি দ্য স্টেট ml is equal to 0 সেটা কিন্তু এক্সক্লুড করা হতো অন দ্য গ্রাউন্ড যে দ্য অ্যাপ্লিকেশন অফ এন ইলেকট্রিক ফিল্ড would cause the electron to collide with the nucleus। তার কারণ আমরা জানি যে L ভ্যালু 0 বা n থিটা ভ্যালু 0 সেটা কিন্তু একটা সময় মনে করা হতো দ্যাট উইল প্রডিউস পিরিয়ডিক্যাল মোশন থ্রু নিউক্লিয়াস। তার ফলে এন থিটা 0 এই ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করেছিলাম। সো এন থিটা 0 মানে অবভিয়াসলি সেক্ষেত্রে ml ভ্যালুটা 0 হতে পারবে না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে এল ভ্যালু 0 হওয়া সম্ভব এবং ml ভ্যালুও 0 হওয়া সম্ভব। এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে ml ভ্যালু ডাইরেকশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর পিসাই বা তার কম্পোনেন্ট সেটাকে অ্যালং দ্য ফিল্ড ডাইরেকশন সেটা স্পেসিফাই করছে, বা অন্যভাবে বলতে গেলে কিভাবে ml ভ্যালু ওরিয়েন্টেশন অফ দ্য অরবিট ইন স্পেস সেটাকে ডিটারমাইন করছে। কোয়ান্টাম নাম্বার ml actually refers to the projection of the angular momentum in the arbitrarily chosen direction conventionally called the z direction। that means আমরা আগেই বলেছি যে ইন স্পেস কোনটাকে x কোনটাকে y বা কোনটাকে z ডাইরেকশন বলবো বা z অ্যাক্সিস ধরবো সে ব্যাপারে কোনো স্পেসিফিক রুল নেই। তো যেহেতু আমরা এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি এবং কোন ডাইরেকশন বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ নোন টু আস। সো আমরা ধরে নিচ্ছি যে দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যে বরাবর অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ দ্য জেড ডাইরেকশন। দিস ইজ এ কনভেনশন এবং আমরা এই ডাইরেকশনটাকে জেড ডাইরেকশন ধরে নিই আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। তার মানে এটাকে আমরা অন্য ডাইরেকশনও ধরতে পারি, কিন্তু কিছু না বলা থাকলে আমরা ধরে নিই যে বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ দ্য জেড ডাইরেকশন। তার পারপেন্ডিকুলারে যে দুটো ডাইরেকশন রয়েছে সেটা হচ্ছে একটা এক্স এবং একটা ওয়াই ডাইরেকশন, কিন্তু এটা বলে রাখা ভালো যে কোনটা এক্স ডাইরেকশন ধরবো এবং কোনটা ওয়াই ডাইরেকশন ধরবো সেটা কিন্তু স্পেসিফাইড নয়। তার পারপেন্ডিকুলার দুটো ডাইরেকশনের মধ্যে একটাকে এক্স এবং একটাকে ওয়াই আমরা বলতে পারি। অনলি দ্য জেড ডাইরেকশন ইজ স্পেসিফাইড সিন্স অ্যালং দ্যাট ডাইরেকশন দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যান্ড দ্যাট ইজ স্পেসিফাইড বাই আস। এবার আমরা দেখতে পাই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দ্য জেড ডাইরেকশন তার ম্যাগনিটিউড p5 is equal to ml into h/2π। Now let us draw a half circle of radius root over l into l plus 1 into h/2π। এখন হঠাৎ এইরকম একটা হাফ সার্কেল আমরা কেন ড্র করছি? তার কারণ ক্যালকুলেশন শোজ দ্যাট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম is root over l into l plus 1 into h/2π। that means তাহলে এই হাফ সার্কেলের রেডিয়াস অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর p psi। এখন তাহলে কোন ওরিয়েন্টেশনগুলো অ্যালাউড সেটা বোঝার আগে আমরা একটু যেটা দেখে নিই যে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা কি বুঝছি। আমরা যদি একটা এ ভেক্টরের কথা কনসিডার করি তাহলে সেই এ ভেক্টরের থেকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি অ্যালং দ্য এইচ অ্যাক্সিস তাহলে সেটা যে ইন্টারসেপ্ট দেয় দ্যাট ইজ দ্য কম্পোনেন্ট অ্যালং দ্য এইচ অ্যাক্সিস। তাহলে আমরা যেহেতু এইচ অ্যাক্সিস এবং পি সাই এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা, তাহলে অ্যালং দ্য এইচ অ্যাক্সিস অর অ্যালং দ্য জেড অ্যাক্সিস আমরা পি সাই এর যে কম্পোনেন্টটা পাবো দ্যাট ইজ রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু h/2π কস আলফা। তাহলে সেই কারণে আমরা এই রকম একটা হাফ সার্কেল ড্র করছি যার রেডিয়াস রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু h/2π। এবং আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য জেড ডাইরেকশন ইজ p5 ইজ ইকুয়াল টু ml ইন্টু h/2π। তার মানে এই যে কম্পোনেন্টটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস আমরা পাবো অফ p psi দ্যাট গিভস ইন্টারসেপ্ট অফ ml ইন্টু
h/2 pi, which is a integral multiple of h/2 pi। তার মানে এই ইন্টারসেপ্টের ভ্যালুটাই আমাকে বলে দেবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ml, এবং যেহেতু ml এর ভ্যালু কেবলমাত্র কতগুলো ইন্টিজার হওয়া সম্ভব, জিরো বা পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার হওয়া সম্ভব, ফলত আমরা দেখতে পাবো যে পি সাই এর ওরিয়েন্টেশনটাও ইন স্পেস ফিক্সড হয়ে যাবে। এবার আমরা একটা স্পেসিফিক অরবিটের রেসপেক্টে আমরা এবার একটুখানি এই ml এর সিগনিফিকেন্সটা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা এস এবং পি অরবিটালের সাপেক্ষে তাদের যে ক্লাসিক্যালি ওরিয়েন্টেড অরবিটের চেহারাটা কীরকম হবে সেটা একটু দেখে নিই, এবং আমরা পি অরবিটের সাপেক্ষে এই ml ভ্যালুটা কনসিডার করার চেষ্টা করি। প্রথমে লেট আস কনসিডার অ্যাবাউট দ্য পিজেড অরবিটাল। এখন পিজেড এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অরবিটালটা প্রজেক্টেড অ্যালং দ্য জেড অ্যাক্সিস। দ্যাট মিনস আমাদের কনভেনশন অনুযায়ী সেটা হচ্ছে অ্যালং দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বরাবর। তাহলে এখন কোনো একটা অরবিট, আমরা যদি ক্লাসিক্যাল পিকচারে চলে যাই, কোনো একটা অরবিট সেটা যদি জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড হয় এবং সেখানে যখন একটা ইলেকট্রন রোটেট করছে তখন সেই রোটেটিং চার্জ বডির জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করছে সেটা হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য মোশন অফ দ্য রোটেটিং চার্জ বডি, এবং সেটা রাইট হ্যান্ড রুল ফলো করে সেটা চলবে, এটা আমরা জানি। তাহলে এই পিজেড অরবিটালে যে রোটেটিং ইলেকট্রন তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর। তাহলে আমরা যে হাফ সার্কেলটা এঁকেছি সেখানে আমরা সেন্টার থেকে এই ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা আমরা যদি ড্র করি এবং সেই ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা যে পয়েন্টে হাফ সার্কেলের পরিধিকে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট থেকে আমরা যদি ওই জেড অ্যাক্সিসের ওপর একটা প্রজেকশন ড্র করি তাহলে দ্যাট গিভস এ জিরো ইন্টারসেপ্ট। সেই কারণে আমরা বলতে পারি যে পিজেড অরবিটালের ক্ষেত্রে ml ভ্যালু জিরো, বিকজ দ্যাট গিভস এ জিরো ইন্টারসেপ্ট। তার কারণ সেই প্রজেকশনটা ওই পয়েন্টেই পারপেন্ডিকুলার হিসেবে প্রজেক্টেড হচ্ছে। অন্যদিকে পিএক্স এবং পিওয়াই অরবিটালের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের ডাইরেকশনটা অন্যদিকে, ফলত সেই ভেক্টরগুলো যে পয়েন্টে এই হাফ সার্কেলের পরিধিকে কাট করছে সেখান থেকে আমরা যদি পারপেন্ডিকুলার অর প্রজেকশন ড্র করি অন দ্য জেড অ্যাক্সিস, তাহলে সেটা আমরা দেখতে পাবো যে আইদার যে ইন্টারসেপ্টটা দিচ্ছে তার ভ্যালুটা হচ্ছে 1 into h/2 pi অর -1 into h/2 pi। সেই জন্যে পিএক্স এবং পিওয়াই অরবিটালের ক্ষেত্রে ml ভ্যালু হচ্ছে +1 or -1, এবং পিজেড অরবিটালের ক্ষেত্রে যেহেতু সেটা জিরো ইন্টারসেপ্ট দিচ্ছে সেই জন্যে তার ml ভ্যালু হচ্ছে 0। এখানে তার মানে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি, যেহেতু ইন্টারসেপ্টের ভ্যালুটা আইদার 0 or +1 or -1 হবে ফর পিজেড, পিএক্স অ্যান্ড পিওয়াই অরবিটাল, তার মানে অন্য কোনো ভ্যালু যেহেতু ml এর হওয়া সম্ভব নয় আর এই ইন্টারসেপ্টের হওয়া সম্ভব নয়, তার মানে প্রজেকশনটা কোন পয়েন্টে প্রজেকশনটা ড্র করা হবে সেটা ফিক্সড। তার মানে প্রজেকশনটা যখনই ফিক্সড হয়ে গেল তার মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের ডাইরেকশন ইন স্পেস সেটাও ফিক্সড হয়ে যাবে, এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন ফিক্সড হয়ে যাওয়া মানে দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অরবিট ইন স্পেস দ্যাট ইজ অলসো ফিক্সড। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ml এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের অরবিটের ইন স্পেস ওরিয়েন্টেশন সেটাকে আমাদের ফিক্স করে দিচ্ছে। তার কারণ অরবিট যদি অন্য কোনো ডাইরেকশন বরাবর ওরিয়েন্টেড হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর অন্য একটা ডাইরেকশন বরাবর থাকবে, এবং তার যে প্রজেকশন অন দ্য জেড অ্যাক্সিস সেটা কিন্তু ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2 pi হবে না, অন্য কোনো ভ্যালু হবে, হুইচ মে বি এ ফ্র্যাকশন, যেটা অ্যালাউড নয়। ফলত আমরা সেই জন্যে দেখতে পাচ্ছি যে ml ভ্যালু কিভাবে
ওরিয়েন্টেশন অফ দ্য অরবিট ইন স্পেস সেটাকে স্পেসিফাই করে দিচ্ছে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু কেবলমাত্র ইন স্পেস আমরা কোন ডাইরেকশন বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি দ্যাট ইজ নোন টু আস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই জেড ডাইরেকশন ইজ স্পেসিফাইড অ্যাকর্ডিং টু কনভেনশন। সো কেবলমাত্র পিজেড অরবিটালের ক্ষেত্রে এমএল ভ্যালু 0, এটাই আমরা আনঅ্যাম্বিগুয়াসলি বলতে পারবো। কিন্তু পিএক্স পিওয়াই অরবিটালের মধ্যে কোনটার এমএল ভ্যালু +1 কোনটার -1 সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা অ্যাটম্যাক্স বলতে পারি যে পিএক্স পিওয়াই এর মধ্যে একটার এমএল ভ্যালু +1 আর একটার এমএল ভ্যালু -1। তার কারণ জেড ডাইরেকশনের পারপেন্ডিকুলারে যে কোনো একটা অ্যাক্সিসকে আমরা আইদার এক্স বা ওয়াই হিসেবে ডেজিগনেট করতে পারি। শুধু তাই নয়, যদি আমরা এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনকে জেড ডাইরেকশন হিসেবে চুজ করি বা কনভেনশন মেনে চলি, কেবলমাত্র সেক্ষেত্রেই পিজেড অরবিটালের এমএল ভ্যালু 0 হবে। কিন্তু আমরা যদি ধরে নিই যে আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি অ্যালং এক্স অ্যাক্সিস, সেক্ষেত্রে কিন্তু পিজেড অরবিটালের জন্য আর এমএল ভ্যালু 0 হবে না। সেক্ষেত্রে কিন্তু পিএক্স অরবিটালের জন্য এমএল ভ্যালু 0 হবে এবং পিওয়াই এবং পিজেড এর জন্য +-1 হবে এমএল ভ্যালু। সো কোন ডাইরেকশন বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করছি সেটা ইম্পর্টেন্ট। বাই কনভেনশন মেনে চললে সেটাকে আমরা যেহেতু জেড ডাইরেকশন ধরে নিই, সেই জন্য আমরা বলি যে পিজেড এর ক্ষেত্রে এমএল ভ্যালু 0 এবং পিএক্স পিওয়াই এর ক্ষেত্রে +-1। কিন্তু আমাদের যদি স্পেসিফাই করা থাকে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা আমরা অন্য কোনো ডাইরেকশন বরাবর অ্যাপ্লাই করেছি বলে ধরে নিয়েছি, তাহলে কিন্তু সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সেই অরবিটালের এমএল ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি L=2 এর জন্য ক্লাসিক্যাল ওরিয়েন্টেড অরবিটগুলোর চেহারা দেখি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে dz² অরবিটাল সেটা প্রজেক্টেড অ্যালং দ্য জেড অ্যাক্সিস, তার মানে তার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন হবে জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। ফলত আমরা যদি একটা প্রজেকশন ড্র করি অ্যালং দ্য জেড অ্যাক্সিস, তাহলে দ্যাট গিভস এ 0 ইন্টারসেপ্ট। সো dz² এর এমএল ভ্যালু হবে 0। dxz এবং yz তার ক্ষেত্রে যেহেতু প্রজেকশন ড্র করলে দ্যাট গিভস ইন্টারসেপ্ট +-1, ফলত dxz এবং dyz এর ক্ষেত্রে তাদের এমএল ভ্যালু হবে +-1 এবং dxy এবং dx² y² এর ক্ষেত্রে এমএল ভ্যালু হবে +-2। তাহলে এখানে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ধরে নিচ্ছি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমরা যে ডাইরেকশন বরাবর অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর অন্য দুটো তার পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস। এবার আমরা আমাদের পুরনো একটা ছেড়ে আসা প্রশ্নের সদুত্তর খোঁজার চেষ্টা করি যে হোয়াই দ্য n theta of Bohr's theory is replaced by L in the latter case. In Bohr theory the value of n theta that is equal to 0 did not occur. তার কারণ এটা আমরা দেখেছিলাম যে that means actually pendulum oscillation orbit যেখানে ইলেকট্রন হ্যাভ টু গো থ্রু দ্য নিউক্লিয়াস, এবং সেই জন্য এই পসিবিলিটিটাকে আমরা এক্সক্লুড করেছিলাম। কিন্তু এখন এই মডিফাইড পিকচার অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে এখন L=0 মিনস এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম =0 মিনস যে ইলেকট্রন ক্লাউড ডাজ নট অ্যাকচুয়ালি রোটেট। এর জন্য ইলেকট্রন ক্লাউডকে কিন্তু নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়ার দরকার হচ্ছে না। The value of L=0 does not mean that absolutely no motion takes place, but only that the motion is not such that an angular momentum result. যেমন আমরা বলতে পারি s অরবিটালের ক্ষেত্রে since it is spherically symmetrical, ফলত এর ইলেকট্রনের রোটেশনের ফলে তার জন্য কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম জেনারেট করবে না। সেই জন্য আমরা বোরস থিওরির n থিটাকে পরবর্তীকালে L দিয়ে রিপ্লেস করি। n থিটার ভ্যালু যদিও 0 হওয়া সম্ভব ছিল না, কিন্তু L এর ভ্যালু 0 হওয়া সম্ভব। আইডিয়ালি আমাদের কোয়ান্টাম নাম্বারের সার্চ এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। তার কারণ আমরা 2 ডাইমেনশনাল অ্যাটম মডেল থেকে 3 ডাইমেনশনাল অ্যাটম মডেলে চলে এসেছি এবং 3টে কোয়ান্টাম নাম্বার n, l এবং ml পেয়ে গেছি। সো তার ফলে একটা ইলেকট্রনের বিহেভিয়ার ইনসাইড অ্যান অ্যাটম বোঝানোর মতো জায়গায় আমরা পৌঁছে গেছি। কিন্তু এখানেই শেষ হলো না, আরও একটা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়ে পড়ল।
কেন? তার কারণ early attempts to explain the behavior of electrons in atom focused on solving the Schrödinger equation for the hydrogen atom with a single electron bound to the atomic nucleus, এবং এটা অ্যাটমিক স্পেকট্রার বিভিন্ন আসপেক্টকে খুব সাকসেসফুলি এক্সপ্লেন করতে পেরেছিল। কিন্তু দেখতে পাওয়া গেল যে যখন একটা অ্যাটমিক স্পেকট্রাকে আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমরা অবজার্ভ করছি, তখন তার সবকটা ফিচার কেবলমাত্র NL বা ML ভ্যালু দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। সো কোনো একটা নতুন আসপেক্ট বা নতুন মেবি আর নতুন কোয়ান্টাম নাম্বার, তখন অবধি জানা নেই যে নতুন আর কোনো কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন আছে কিনা, নতুন কোনো একটা ফিচার বা নতুন কোনো একটা মডিফিকেশনের প্রয়োজন হয়ে পড়লো এই থিওরিতে। উলফগ্যাং পাউলি in 1925 actually proposed new quantum degrees of freedom or quantum number with two possible values in order to resolve inconsistencies between observed molecular spectra and the developing theory of quantum mechanics. তারপরে পরই জর্জ ইউলেনবাক এবং এস.এ. গুডমিটস অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড পাউলি's নিউ ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাজ ইলেকট্রন স্পিন। এবং একটু মাথায় রাখা ভালো, উলেনবাক এবং গুডস্মিট এই থিওরিটা প্রপোজ করছেন 1927-এ, এবং তারা দুজনেই পিএইচডি ডিগ্রি পান 1928-এ। সো ইট ইজ অ্যাট দেয়ার গ্র্যাজুয়েট লেভেল। এখন এই যে একটা নতুন থিওরি প্রপোজ করা হলো, অবভিয়াসলি এর কোনো একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্সের দরকার, শুধুমাত্র থিওরি প্রপোজ করলেই তো হবে না। সো ডাইরেক্ট এভিডেন্স অ্যাকচুয়ালি যেটা থেকে পাওয়া গেল, দ্যাট ইজ ইলেকট্রনস ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা এক্সিস্ট করে, সেটা পাওয়া গেল হচ্ছে ফ্রম দ্য স্টার্ন-গার্লাক এক্সপেরিমেন্ট। এই স্টার্ন-গার্লাক এক্সপেরিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মানে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল 1921-22-তে। সো হোয়াট ইজ দ্যাট এক্সপেরিমেন্ট এবং সেখানে কি অবজারভেশন পাওয়া গেল যার থেকে এই ধরনের একটা ইলেকট্রন স্পিনের কনসেপ্ট প্রপোজ করা হলো, আমরা এবার সেটা একটু দেখে নিই। In Stern-Gerlach experiment, silver atom vapor was generated in a hot oven and it was guided through or passed through a thin slit to make it a flat beam, and the beam of silver atom vapor sent through an inhomogeneous magnetic field before it collide with a metallic plate. এখানে উদ্দেশ্যটা কি ছিল? সিলভার অ্যাটম নেওয়া। তার কারণ অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা সিলভার অ্যাটম বিম দিয়ে করা হয়েছিল, তার কারণ সিলভার অ্যাটম বিমকে ইজিলি ফটোগ্রাফিক ইমালশন প্লেটে আইডেন্টিফাই করা যায় বলে। হঠাৎ সিলভার অ্যাটমকে বেছে নেওয়ার কারণ কি? বিকজ সিলভার অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আর সিলভারের ইলেকট্রনিক কনফিগারেশন ক্রিপ্টন 4d10 5s1। এখন এই সিলভার অ্যাটম বিমকে যদি আমরা একটা ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে আমরা সিলভার অ্যাটমের ম্যাগনেটিক প্রপার্টির ব্যাপারে একটা আইডিয়া করতে পারবো। ম্যাগনেটিক প্রপার্টিটা কার? এমন একটা অ্যাটমের যার ক্ষেত্রে একটা সিঙ্গেল আউটার ইলেকট্রন যেটা মুভ করছে দ্য কুলম্ব পোটেনশিয়াল অফ 47 প্রোটন অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ শিল্ডেড বাই 46 ইনার ইলেকট্রন। এখন সিন্স ইট ইজ এ 5s1 ইলেকট্রন, তার মানে তার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0, যেহেতু তার অরবাইটাল কোয়ান্টাম নাম্বার L is equal to 0। তার মানে the expectation is that there is no interaction with an external magnetic field। তার কারণ এই 5s ইলেকট্রন সেটা তার কোনো অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে না, কিন্তু একটা ইনডিউসড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হবে এবং দ্যাট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স প্রপোর্শনাল টু দ্য ফিল্ড গ্রেডিয়েন্ট। ফলত ক্লাসিক্যালি যদি আমরা ভাবতে চাই, তাহলে যেহেতু ম্যাগনেটিক ডাইপোলটার অল পসিবল ওরিয়েন্টেশনস হতে পারে, সো উই উড এক্সপেক্ট এ কন্টিনিউয়াস লাইন উড বি প্রডিউস অন দ্য ফটোগ্রাফিক প্লেট। তার মানে আমাদের ফটোগ্রাফিক প্লেটের ওপর সিলভার অ্যাটমের জন্য একটা কন্টিনিউয়াস প্লেট পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পাওয়া গেল না। তার বদলে কি পাওয়া গেল? তার বদলে পাওয়া গেল দুটো সেপারেটেড ডিস্টিংক্ট স্পট। সেটা ইন্ডিকেট করে যে কেবলমাত্র দুটো পসিবল ওরিয়েন্টেশন অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ইলেকট্রন। কিন্তু এই ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট এলো কিভাবে?
যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। তার মানে সেটা কোনো একটা ভাবে একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট করেছে। এই অবজারভেশন থেকেই স্যামুয়েল এ গুডস্মিথ এবং জর্জ উলেনবার্গ 1925-এ প্রপোজ করলেন যে ইলেকট্রনের মধ্যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছাড়াও একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস অরবিটাল ক্যারেক্টারিস্টিক। যখন ইলেকট্রনের স্পিন প্লাস আপ, তখন অ্যাটম মুভস অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রঙ্গার ফিল্ড, এবং when the electron spin is minus up, then the atom moves towards it. ফলত আমরা দেখতে পেলাম যে যখন beam of silver atom travel করছে through the inhomogeneous magnetic field, it will be splitted into two beam, এবং according to the spin of the each atom's valence electron, এবং তার ফলে আমরা দুটো স্পট পাচ্ছি rather than একটা কন্টিনিউয়াস লাইন। তবে শুধুমাত্র এই এক্সপেরিমেন্ট থেকেই না, in 1928 পল ডিরাক ডেভেলপড রিলেটিভিস্টিক ইকুয়েশন, যেটাকে আমরা পরবর্তীকালে ডিরাক ইকুয়েশন বলে আমরা জানি। সেখানে কিন্তু এই স্পিন ম্যাগনেটিক মোমেন্টকে কারেক্টলি প্রেডিক্ট করা হলো, এবং সেখানে কিন্তু ইলেকট্রনকে একটা পয়েন্ট লাইক পার্টিকেল হিসেবে ট্রিট করা হলো। ডিরাক ইকুয়েশন সলভ করে আমরা দেখতে পেলাম যে একটা ইলেকট্রনের এনার্জি ইনসাইড অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম, সেটাকে আমরা কারেক্টলি প্রেডিক্ট করতে পারছি, এবং চারটে কোয়ান্টাম নাম্বার ইনক্লুডিং এমএস, দ্যাট মিনস স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা কিন্তু সেখানে ন্যাচারালি অ্যাপিয়ার করছে, এবং দ্যাট এগ্রিড ওয়েল উইথ দ্য এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস। তাহলে এইভাবে আমরা চারটে কোয়ান্টাম নাম্বার খুঁজে পেলাম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, which has a non-zero positive integral value. Azimuthal quantum number L, যার ভ্যালু ভ্যারি করে from 0 to n-1. Magnetic quantum number ML, যার ভ্যালু ভ্যারি করে from -L to +L through 0, এবং স্পিন কোয়ান্টাম নাম্বার MS, যার কেবলমাত্র দুটো ভ্যালুই সম্ভব, আইদার প্লাস আপ অর মাইনাস আপ। সো বোর সোমারফিল্ডের 2-ডাইমেনশনাল অ্যাটম মডেল থেকে আমরা যেটা পেলাম যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর জন্য একটি মাত্র অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L is equal to 0 পাওয়া সম্ভব, which corresponds to a s orbital, এবং সেখানে আমরা যদি a/b রেশিওটা দেখি তাহলে দেখব that is 1. So it means that is a circular orbit. For n is equal to 2 principal quantum number, দুটো অরবিট পাওয়া সম্ভব, having azimuthal quantum number L is equal to 0, which corresponds to a s orbit, and L is equal to 1, which corresponds to a p orbit. s orbiটের ক্ষেত্রে a/b value 2, so that means it is a elliptical orbit, and p orbiটের ক্ষেত্রে a/b value 1, that means it is a circular orbit. n is equal to 3 এর জন্য L is equal to 0, 1, 2 তিনটে ভ্যালু পাওয়া সম্ভব, এবং আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা দুটো পাবো ইলিপ্টিক্যাল অরবিট এবং একটি পাবো সার্কুলার অরবিট। তো এইভাবে তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক প্রিন্সিপাল কোয়ান্টাম শেলে তার মানে আমরা n সংখ্যক অরবিট পেতে পারি, যার মধ্যে একটা হচ্ছে সার্কুলার, হুইচ করসপন্ডস টু দ্য ম্যাক্সিমাম L ভ্যালু, এবং বাকিগুলো হচ্ছে ইলিপ্টিক্যাল। যেমন আমরা n is equal to 1 এর জন্য একটি সার্কুলার অরবিট পেয়েছি, n is equal to 2 এর জন্য আমরা ম্যাক্সিমাম L ভ্যালু 1 এর জন্য একটা সার্কুলার অরবিট পেয়েছি আর একটা ইলিপ্টিক্যাল অরবিট পেয়েছি। n is equal to 3 এর জন্য আমরা তিনটে অরবিট পেয়েছি, যার মধ্যে L is equal to 2 দ্য ম্যাক্সিমাম L ভ্যালু, তার জন্য আমরা একটি সার্কুলার অরবিট পেয়েছি আর বাকি দুটো ইলিপ্টিক্যাল অরবিট পেয়েছি। সো এভাবে আমরা পরের প্রিন্সিপাল কোয়ান্টাম শেলগুলোর ক্ষেত্রেই একই ঘটনা ঘটতে দেখতে পাবো। এখান থেকে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে আমরা যখন 3-ডাইমেনশনাল অ্যাটম মডেলে এসে পৌঁছলাম, তখন আমরা দেখলাম ফর এ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L is equal to 0, which represent a s orbital, the possible ml value which can vary from +L to -L through 0, কেবলমাত্র একটি ভ্যালু পাওয়া সম্ভব, ml is equal to 0, এবং যদি আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড z অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি তাহলে তার জন্য ml ভ্যালু 0ই পাবো, এবং দ্যাট করসপন্ডস টু s অরবিটাল, যার পসিবল ms ভ্যালু হতে পারে ±½ ফর L is equal to 1, যেটা করসপন্ড টু p অরবিটাল, সেখানে পসিবল ml ভ্যালু হতে পারে +1, 0 এবং -1, সেখানে ml ভ্যালু 0 দ্যাট রিপ্রেজেন্ট এ pz অরবিটাল,
অবভিয়াসলি যদি জেড অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় এবং এমএল ভ্যালু +-1 করসপন্ডস টু পিএক্স অ্যান্ড পিওয়াই অরবিটাল, এবং প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রনের জন্যই এমএস ভ্যালু হতে পারে +-1/2। ফর এল ইজ ইকাল টু 2, যেটা আমরা একটা ডি অরবিটালকে বোঝাই, তার জন্য 5টা এমএল ভ্যালু হতে পারে +2 to -2 through 0, যার মধ্যে এমএল ভ্যালু 0 রিপ্রেজেন্ট করে ডিজেড স্কোয়ার অরবিটালকে, এমএল +-1 রিপ্রেজেন্ট করে ডিএক্সজেড এবং ডিওয়াইজেড অরবিটালকে, এবং +-2 সেটা রিপ্রেজেন্ট করে ডিএক্সওয়াই এবং ডিএক্স স্কোয়ার -y স্কোয়ার অরবিটালকে। এখানে একটা জিনিস আমাদের একটু রিকল করে নেওয়া ভালো, যে এই এসপিডিএফ এই নামগুলো এসছে ফ্রম শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ এবং ফান্ডামেন্টাল, এই টার্মগুলো থেকে। অ্যাকচুয়ালি এই টার্মগুলো ইউজ করা হতো টু ডিসক্রাইব সার্টেন লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রা, অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু নেম এস, পি, ডি অ্যান্ড এফ স্টেট। এফ এর পরে আমরা যে জি, এইচ, আই এই টার্মগুলো, এই নোটেশনগুলো ইউজ করি হায়ার এল ভ্যালুর অরবিটালগুলোকে বোঝানোর জন্য, কেবলমাত্র আমরা সেখানে জেটা অমিট করে যাই। তার কারণ আমরা দেখতে পাই যে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আই এবং জে এই দুটোকে ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট, এটা 1 নম্বর। অ্যাজ ওয়েল এজ পরে আমরা জে অন্য একটা কোয়ান্টাম নাম্বার হিসেবেও ইউজ করে থাকি to represent the L plus S and L minus S, etc. That is the resultant of the orbital angular momentum and the spin angular momentum. সেই জন্য আমরা যেটাকে অমিট করি, যেটা দিয়ে আমরা অন্য কোনো অরবিটালকে রিপ্রেজেন্ট করি না। তাহলে আমাদের এই আলোচনা থেকে যে 4টে কোয়ান্টাম নাম্বার আমাদের উঠে এলো, সেই 4টে কোয়ান্টাম নাম্বারের যদি সিগনিফিকেন্সের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে principal quantum number n is a positive integer which is non-zero positive integer which is value 1, 2, 3, 4, এবং এটা জেনারেলি the distance of the electron from the nucleus সেটা বোঝাতে এবং এনার্জি অফ দ্যাট প্রিন্সিপাল লেভেল সেটা বোঝাতে আমরা ইউজ করি। n এর ভ্যালু যত বেশি হবে তত দ্যাট ইলেকট্রন ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, এবং এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, যেহেতু কোনো একটা ইলেকট্রনের এনার্জি n এর ওপর ডিপেন্ডেন্ট, তারপরে আমরা বলতে পারি যে ইনসাইড অ্যান অ্যাটম অ্যান ইলেকট্রন ক্যান হ্যাভ অনলি সার্টেন এনার্জিস ডিপেন্ডিং অন দ্য n ভ্যালু। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L, যেটা which actually varies from 0 to n-1, is related to geometrical shape or ellipticity of the electronic orbit, যেটা আমরা ওই n/l+1 এখান থেকে আমরা ওই ইলিপসের ইলিপ্টিসিটির ব্যাপারে আইডিয়া পেতে পারি। এবং আমরা দেখতে পাই যে L actually restrict the choice of ellipse under a given principal level, এবং under principal level the one corresponding to the highest value of the orbital quantum number correspond to a circle in that level. এটা আমরা অলরেডি একটু আগেই দেখেছি। The lower the value of L, the more is the difference between the same major and the same minor axis, and consequently the orbit draws closer to the nucleus because of its high ellipticity. And one with the least value of L in the respective level correspond to the most penetrating orbit of that level. এই একটা অরবিটের পেনিট্রেটিং পাওয়ার সম্বন্ধে আলোচনা আমরা এরপরে আবার আসব। The magnetic quantum number ml actually designate the orientation of a particular orbit under the influence of the magnetic field. যখন কোনো একটা অরবিটকে ম্যাগনেটিক ফিল্ডে আমরা প্লেস করি, তখন সেটা ওরিয়েন্টেড হয় অ্যাকর্ডিং টু দ্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং যেহেতু ml ক্যান ভ্যারি ফ্রম -l to +l ইনক্লুডিং 0, তার মানে টোটাল 12+1 ডিফারেন্ট ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটস আর পসিবল ইন এ গিভেন ফিল্ড অফ ফোর্স, এবং কোন অ্যাঙ্গেলে সেটা ওরিয়েন্টেড হবে সেটাও আমরা এই ml ভ্যালু থেকে আইডিয়া পেতে পারি। Lastly, the spin quantum number, which is the fourth and the final quantum number, which actually represent the intrinsic spin of an electron, এবং সেটা কেবলমাত্র দুটোই ভ্যালু হতে পারে, প্লাস হাফ এবং মাইনাস হাফ। তবে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখা ভালো, যে আমরা অনেক সময় ইলেকট্রন স্পিন বোঝাতে আপওয়ার্ড স্পিন, ডাউনওয়ার্ড স্পিন বা ক্লকওয়াইজ স্পিন বা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন এইরকমভাবে বুঝিয়ে থাকি, কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো যে এই ইলেকট্রন স্পিনের কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। ফলত আমরা কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারবো না যে ইলেকট্রন স্পিন ঠিক এইরকম। আমরা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড
ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা দিয়ে কেবলমাত্র এইটুকুনি বোঝানোর চেষ্টা করি যে একটা ইলেকট্রন স্পিন আর একটা জাস্ট অপোজিট, কিন্তু এটাকে প্রপারলি ডিসক্রাইব করতে গেলে একে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম কোনো ফিজিক্যালি রিয়ালাইজেবল পিকচার দিয়ে ডেমনস্ট্রেট করা সম্ভব নয়। সো আমাদের এই আলোচনা থেকে আমরা 4টে কোয়ান্টাম নাম্বার, তাদের উৎপত্তি এবং তাদের সিগনিফিকেন্স সেই ব্যাপারে একটা আইডিয়া করতে পারলাম। আজকের মতো আমরা এখানেই শেষ করব। এরপরে আমরা দেখব শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সেখানে সাই তার গুরুত্ব এবং সাই স্টার তার গুরুত্ব, সেটাগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি এবং সেখান থেকে আমরা কি কি ধরনের ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছি অ্যাবাউট দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এটসেট্রা। তো সেই জায়গাগুলো আমরা এর পরের দিন দেখব। আজকে আমরা এখানেই শেষ করব।